আসসালামু আলাইকুম। আমি রুদ্র ভাইয়া তোমাদের সাথে আছি ইংলিশ সেকেন্ড পেপারের লেকচার 10 নিয়ে। আর আমি এই মুহূর্তে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার সেশন 2018-19 আর উদ্ভাস উন্মেষ উত্তরণের ইংলিশ ইনস্ট্রাক্টর। দীর্ঘদিন ইংরেজি পড়ানোর যে অভিজ্ঞতা, সেখান থেকে আজকে আমি তোমাদের এই ক্লাসটা আশা করি সবাইকে অনেক বেশি উপভোগ করাতে সক্ষম হব। তো শেষ পর্যন্ত সবাই অনেক মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য সবার কাছে আমার অনুরোধ রইল। সো প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা আজকে কি টপিক আমরা পড়তে যাচ্ছি এক পলক দেখে নেই। আমরা আজকে পড়তে যাচ্ছি হচ্ছে আমাদের এই ক্লাসটাতে পাংচুয়েশনস এন্ড আমাদের অনেক স্টুডেন্ট এই পাংচুয়েশন মার্ক নিয়ে অনেক বেশি সমস্যায় পড়ে যায় শেষ পর্যন্ত। এর কারণ হচ্ছে তারা সবসময় রাইট ফর্ম অফ ভার্বস, তারা চেঞ্জিং সেন্টেন্সেস, এরপর অন্যান্য যত কঠিন গ্রামার গুলো আছে, প্রিপোজিশন, আর্টিকেল, এইগুলোর মধ্যে ফোকাস করতে গিয়ে তারা একটা সহজ পার্ট পাংচুয়েশন এটাকে অনেক সময় স্কিপ করে ফেলে, যেটা আসলে খুবই একটা বোকামি বলা চলে। কারণ তুমি অনেক সময় কঠিন গ্রামার গুলোতে অনেক বেশি ইফোর্ট দিয়েও তুমি মার্ক তুলতে পারছো না, সেই ক্ষেত্রে এই পাংচুয়েশন মার্ক কিন্তু তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এন্ড ফুল মার্ক তোলার জন্য এই পাংচুয়েশন মার্ক কিন্তু বেস্ট একটা গ্রামার। সো তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। আর আমরা এটা সম্পর্কে একটু প্রথমে পরিচয় দিয়ে দিই সবার সাথে, পাংচুয়েশন মার্কস জিনিসটা কি। পাংচুয়েশন মার্ক হচ্ছে তোমার একটা প্রশ্নটা হবে এরকম যে একটা এক্সট্রাক্ট, কোন ধরনের পাংচুয়েশন ছাড়া একটা এক্সট্রাক্ট দেওয়া থাকবে, মানে একটা প্যাসেজের মতো অথবা একটা ডায়ালগের একটা অংশ তোমাদের দেওয়া থাকবে। সেই এক্সট্রাক্টটা তোমার পাংচুয়েশন সহ লিখতে হবে। ধর একটা তোমার ডায়ালগ দেওয়া আছে, ডায়ালগের মধ্যে কোনো ধরনের পাংচুয়েশন মার্ক দেওয়া নেই, বাট কোন জায়গাতে তোমার ফুল স্টপ হবে, কোথায় তোমার কোশ্চেন মার্ক হবে, কোথায় কমা হবে, তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে ইউজ করতে হবে বুঝে শুনে, তাহলে কিন্তু তুমি মার্ক ফুল পেয়ে যাবে। এবার দেখো, আমরা নিচে একটা দেখতে পাচ্ছি একটা ডায়ালগ, এই ডায়ালগটা একটু সবাই লক্ষ্য করো। যে আশা বলছে, মে আই কাম ইন স্যার। ওকে, মে অ্যান্ড কাম ইন স্যার, এখানে দেখো মে আই কাম ইন এন্ড কমা দিয়ে এরপর আছে স্যার, এরপর আছে কি একটা কোশ্চেন মার্ক। দ্যাট মিনস এখানে স্যার বলে কাউকে যখন আমরা সম্বোধন করি কোনো সেন্টেন্সের শেষে, স্যার কিংবা ব্রাদার কিংবা সিস্টার, তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা একটা কমা ইউজ করব এবং শেষে গিয়ে কিন্তু আমরা কোশ্চেন মার্ক ইউজ করব। আবার দেখো, টিচার বলছে ইয়েস, অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের যত অ্যান্সার গুলো আছে এগুলোর পরে কিন্তু আমরা কমা ইউজ করব। ইয়েস কাম ইন, আর এখানে সেন্টেন্স শেষ হওয়ার কারণে দেখেন ফুল স্টপ আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সক্লামেশন মার্ক আছে, এরকম এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ফুল স্টপ আছে, কমা আছে, আবারও কমা। তো এই যে জিনিসগুলো ডায়লগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমাদের পাংচুয়েশন মার্কস। এন্ড এই যে ডায়লগটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাংচুয়েশন মার্ক গুলা প্রপারলি দেওয়া আছে। আবার এখানে দেখতে পাচ্ছ একটা চিহ্ন, এটা যেটা নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। এই অ্যাপোস্ট্রফি কখন ইউজ করব, তো এই অ্যাপোস্ট্রফির ব্যবহার নিয়ে অনেক স্টুডেন্টদের ঝামেলা হয়। আবার দেখা যায় যে ইনভার্টেড কমা কোথায় দিব আর কোথায় দিব না, ইনভার্টেড কমার আগে কি আমাদের একটা কমা হবে কিনা, এরপর আবার একটা ফুল স্টপের পরে গিয়ে দিব নাকি আগে দেব ইনভার্টেড কমা, এগুলো নিয়ে আমরা অনেক বেশি কনফিউশনে থাকি। আর সব কনফিউশন আজকের ক্লাসে আশা করি দূর হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করে দেই। আজকে আমরা যে চিহ্নগুলো আছে পাংচুয়েশন, সেগুলা চেনার মাধ্যমেই দেখো ফুল স্টপ কোনটা, তোমরা সবাই চেনো ফুল স্টপ হচ্ছে জাস্ট লাইক দিস। এরপর দেখো কমা, কমাটাকেও চেনো। এন্ড সেমিকোলন, তোমরা দেখো অনেক সময় কমার পরে আরো একটা এরকম বিন্দুর মতো থাকে, এটাকে আমরা বলি হচ্ছে সেমিকোলন। এরপর দুইটা যে বিন্দু থাকে দুইটাকে আমরা বলি হচ্ছে একটা কোলন। এরপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন, তোমরা এটার নাম হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। এন্ড এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, জাস্ট লাইক দিস অ্যাপোস্ট্রফি। ওকে, এন্ড নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে এইটা। আর আরেকটা দেখতে পাচ্ছ ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা কিন্তু এটা ডাবলও থাকতে পারে, আবার ইনভার্টেড কমা অনেক সময় সিঙ্গেলও থাকে। তো কোথায় ডাবল কোথায় সিঙ্গেল ব্যবহৃত হয় এটা আমি তোমাদেরকে বলবো। এন্ড হাইফেন, হাইফেন কোথায় ব্যবহৃত হয়, ড্যাশ কোথায় ব্যবহৃত হয়, এন্ড ব্র্যাকেটস কোথায় ব্যবহৃত হয়, প্রত্যেকটা পাংচুয়েশন মার্কস এর ব্যবহার যদি তুমি জানো তাহলে তোমার জন্য কিন্তু ফুল মার্ক তোলা অনেক বেশি ইজি হয়ে যাবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে তোমরা পাংচুয়েশন মার্কে নাম্বার কত, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে যেহেতু পাংচুয়েশন মার্ক পাচ্ছি, এই পড়াচ্ছি আমরা, তো 10টা যদি আমরা ঠিকঠাক পাংচুয়েশন মার্ক লিখতে পারি তাহলে কিন্তু 5 মার্কস। দিস ইজ নট আ লিটল বিট। সো আমাদেরকে অবশ্যই সর্বোচ্চ ইফোর্ট দিয়ে এই পাংচুয়েশন মার্কস শিখতে হবে। সো আমরা শুরুতেই শিখবো হচ্ছে ফুল স্টপের ব্যবহার। ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয়, অর্থাৎ আমরা একটা সেন্টেন্স শেষ করার পরে যে একটু রেস্ট নেই বা বিরতি নেই, এটা এখানে আমরা একটা ফুল স্টপ ইউজ করব যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়। ওকে, এবার দেখো অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, এদের শেষে কিন্তু আমাদের কি বসে, ফুল স্টপ বসে। নট অনলি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা যদি একটা ইম্পারেটিভ সেন্টেন্স লিখি লাইক ডু দ্য ওয়ার্ক, প্লিজ হেল্প মি, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো আছে এগুলো শেষে আমরা একটা ফুল স্টপ ইউজ করব।
অপটেটিভ সেন্টেন্স, মে আল্লাহ ব্লেস ইউ, যেখানে দোয়া করি, প্রার্থনা করি, এগুলোর শেষেও কিন্তু ফুল স্টপ বসবে। যেমন মাই নেম ইজ খান, এখানে মাই নেম ইজ খান এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সো এই প্যাটার্নটাতে অ্যাসার্টিভ সেন্টেন্স, এর ফলে আমরা একটা ফুল স্টপ ইউজ করেছি। আবার গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে গিভ ভার্ব দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিন্স এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর শেষেও কি হবে, একটা ফুল স্টপ হবে। অ্যাব্রিভিয়েশন অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ, এরপর ফুল স্টপ বসে, যেমন বি এ, এটা হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, বি এ, এটার নাম হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, সেটাকে যখন সংক্ষেপে এটা দিয়ে লিখছি তখন সেখানে কিন্তু আমাদেরকে ফুল স্টপ ইউজ করতে হবে। এম এ, এম এও ইউজ করতে হবে, আবার এতেও ইউজ করতে হবে। আবার দেখো ইউএসএ, প্রত্যেকটা লেটারের শেষে কিন্তু উই হ্যাভ টু ইউজ ফুল স্টপ। ওকে, এবার দেখো সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ ভুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথম সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয় এবং শেষের দুটি এন্ড দ্বারা যুক্ত করা হয়। যেমন আহনাফ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমার ইউজটা। সো একই পার্টস অফ স্পিচ, লাইক অনেকগুলো নাউন যদি পাশাপাশি থাকে তাহলে আমরা প্রত্যেকটাকে কমা দিয়ে অ্যাড করব, এবং কমা দেওয়ার পরে আমরা লাস্টে যে আমাদের নাউনটা থাকবে সেই নাউনটার আগে আমরা অ্যান্ড ইউজ করব, এবং সেই অ্যান্ড এর পরে যে লাস্টের যে আমার নাউনটা আছে ওই নাউনের পরে আমরা আবার ফুল স্টপ ইউজ করব। ওকে, এখন দেখো আনাফ, আদনান, আয়মান, বোথ আর নাউন এন্ড অল আর নাউন হিয়ার। সো সবাই যেহেতু এখানে নাউন, একটা নাউন, দুইটা নাউন, তিনটা নাউন, চারটা নাউন আছে টোটাল, আমরা প্রথম তিনটাকে কমা দিয়ে অ্যাড করেছি, এন্ড শেষে যে আমাদের নাউনটা ছিল তার আগে কিন্তু আমরা এন্ড ইউজ করেছি, আর ব্রাদার্স এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ ইউজ করেছি, বিকজ এই সবাই ছিল আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই উই হ্যাভ ইউজড হিয়ার আ ফুল স্টপ। এন্ড দেন কেস ইন অ্যাপোজিশন এর পূর্বে এবং পরে আমরা ফুল স্টপ ইউজ করি, কেস ইন অ্যাপোজিট, সরি এখানে কমা ইউজ করি। তো কেস ইন অ্যাপোজিশন, অ্যাপোজিশন মানে হচ্ছে অতিরিক্ত পরিচয় কারো সম্পর্কে যখন আমরা ইউজ করতে যাই তখন কিন্তু আমরা কমা ইউজ করি। যেমন আমরা যদি বলি নজরুল, নজরুলের পরিচয় যদি আমরা তুলে ধরি, দ্য রেবেল পয়েট, এরপর ওয়াজ আ গ্রেট ম্যান। এখন যে এই সেন্টেন্সটা আমি লিখলাম, দেখো নজরুল, তার সম্পর্কে অতিরিক্ত একটা পরিচয় দিলাম, রেবেল পয়েট, এইটা কিন্তু তার সম্পর্কে একটা অতিরিক্ত পরিচয়, যেটাকে আমরা বলে থাকি অ্যাপোজিশন। এই অ্যাপোজিশনের আগে এবং পরে উভয় জায়গাতে কিন্তু আমাদেরকে কমা ইউজ করতে হবে। এবার মিস্টার জালালউদ্দিন আহমেদ, এরপরে দেখো প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ অ্যান্ড স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর, এটার আগে যেমন একটা কমা ছিল এটার পরেও কিন্তু একটা কমা হবে। তারপর আমরা বলতে পারি ইজ ভেরি ফেমাস, অর্থাৎ এই যে জালালউদ্দিন আহমেদ সম্পর্কে পরিচয় দিয়েছে, তিনি হচ্ছে ঢাকা কলেজের একজন প্রিন্সিপাল এবং হচ্ছে স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর, এই তার প্রিন্সিপাল আর স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর তার এক সম্পর্কে অতিরিক্ত পরিচয়, অর্থাৎ অ্যাপোজিশন, এর আগে একটা কমা ইউজ করেছিলাম, এর পরেও কিন্তু আমাদেরকে একটা কমা ইউজ করতে হবে। ওকে, আমরা চলে যাই পর স্লাইডে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের শুরুতে বসলে, তারপরে মধ্যে থাকলে, উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা ইউজ করতে হয়। যেমন রহমান, ডু দ্য ওয়ার্ক। ভোকেটিভ কেস, যখন কাউকে আমরা কোনো কিছু বলে সম্বোধন করব, রহমান, রহমানকে আমি ডেকেছি, ডু দ্য ওয়ার্ক, তো রহমানকে ডাকার পরে আমি একটা কমা ইউজ করব। টেল মি, আমাকে বলো, মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা এখানে মাই ডিয়ার ফ্রেন্ড দেখতে পাচ্ছি, মাই ডিয়ার ফ্রেন্ড বলে আমি কাউকে সম্বোধন করেছি, যেহেতু একটা সেন্টেন্সের মাঝখানে আসে তাই আমি এর আগেও একটা কমা ইউজ করবো, পরেও একটা কমা ইউজ করবো। এন্ড হাউ ক্যান আই হেল্প ইউ, এই অংশটা আমাদের ইন্টারোগেটিভ হওয়ার কারণে এরপরে আমরা কোশ্চেন মার্ক ইউজ করেছি। এন্ড দেন দেখো ডু দ্য ওয়ার্ক রহমান, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, এরপরে আমি রহমান বলে সম্বোধন করেছি, শেষে আছে রহমান, তো তার আগে আমি কি করব, একটা কমা ইউজ করবো। দ্যাট মিনস এই ভোকেটিভ কেস আমাদের সেন্টেন্সের শুরুতে থাকলে তারপরে একটা কমা ইউজ করব, মাঝখানে থাকলে উভয় পাশে একটা কমা ইউজ করব, জাস্ট লাইক দিস মাই ডিয়ার ফ্রেন্ড, এন্ড যদি শেষে থাকে তাহলে তার আগে আমরা একটা কমা ইউজ করব, এন্ড দিস ইজ দ্য ইউজ অফ কমা। ওকে, অ্যাবসলিউট কনস্ট্রাকশন কোন সেন্টেন্সের শুরুতে থাকলে, তারপর মধ্যে থাকলে তার উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে আমরা কমা ইউজ করি। অ্যাবসলিউট কনস্ট্রাকশন, এটা কথাটা মাথায় রাখবা। দ্য ডিনার বিং ওভার, the dinner being over, we left the place. That means আমরা ডিনার করা শেষে we left the place, আমরা কি করছি, স্থান ত্যাগ করছি। এই যে ডিনার করা শেষে, এটাকে কিন্তু আমরা বলতে পারি যে একটা কি বলি, যে ডিনার করা শেষে
একটা জিরান ফ্রেজও বলতে পারি। আবার দেখো দ্য ডিনার বিং ওভার, এই অংশটা কিন্তু আমাদের অ্যাবসলিউট কনস্ট্রাকশন। ওকে, আবার দেখো মিস্টার আনোয়ার, আই থিঙ্ক, আমি মনে করি। অর্থাৎ আমরা যখন কোন একটা সেন্টেন্স বলার আগে তার সাথে কোনো একটা অংশ জুড়ে দেই অ্যাবসলিউট কোনো কিছু, যেমন আহ, বাড়িতে গিয়ে আমি বাবার সাথে দেখা করেছিলাম, এই বাড়িতে গিয়ের পর আমি একটা কমা ইউজ করতে পারি, জাস্ট লাইক দিস। আমি এবার বলতে পারি যে আহ, জাহিদ আমি মনে করি একটি ভালো ছেলে। তো এই যে আমি মনে করি একটা অংশ আমি জুড়ে দিচ্ছি, এটাকে কিন্তু আমরা একটা অ্যাবসলিউট কনস্ট্রাকশন বলতে পারি। এগুলার ক্ষেত্রেও কিন্তু আমরা উভয় পাশে সেন্টেন্সের মাঝখানে থাকলে কমা ইউজ করতে হবে। ওকে, এবার দেখো একাধিক জোড়া ওয়ার্ড থাকলে প্রত্যেক জোড়ার পর হাই অ্যান্ড লো, ব্যাক অ্যান্ড হোয়াইট, তারপর হচ্ছে রিচ অ্যান্ড পোর, এরপর হচ্ছে অল দ্য ইকুয়াল টু গড, পেয়ার অফ ওয়ার্ড থাকলে প্রত্যেক জোড়ার পরে কিন্তু আমরা কি করি, এক একটা কমা ইউজ করি। যেমন এই একটা জোড়া, তারপর কমা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা জোড়া কমা, রিচ অ্যান্ড পোর একটা জোড়া কমা, আবার অল দ্য ইকুয়াল টু গড, এই আগেও কিন্তু আমরা কি করেছি, কমা ইউজ করছি। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে ভাইয়া একটা ডিরেক্ট স্পিচ মানে মানুষের মুখের কথা যখন সরাসরি তুলে দেওয়া হয়, লাইক হি সেইড, সে বলল যে আই শ্যাল গো, আমি অবশ্যই যাব, সে বলল আমি অবশ্যই যাব, সে যেভাবে বলেছিল আমি কিন্তু সেভাবেই তুলে ধরলাম যে আমি অবশ্যই যাব। সে এই আমি করে বলেছিল, আমি কিন্তু হুবহু তুলে ধরেছি, এটাকে বলে ডিরেক্ট স্পিচ। আর এই ডিরেক্ট স্পিচের প্রথম যে অংশটা ছিল, যেমন আমি বললাম যে সে বলল আমি অবশ্যই যাব, সে বলল, তার এই কথাটা হচ্ছে তার রিপোর্টিং ভার্ব, এবং এর পরে যে কথাটা বলছি আমি তার মুখের কথা, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের আগে অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে হি সেইড একটা কমা আমাদেরকে অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে। আবার দেখো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ কোন সেন্টেন্সের প্রথমে থাকলে, তারপর এবং মধ্যে থাকলে উভয় পাশে কিন্তু কমা ইউজ করতে হবে। আমাদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ কি জিনিস একটু দেখে নেই। দেখো রানিং অ্যাওয়ে দ্য কালপ্রিট এসকেপড হিমসেলফ, সো এই অংশটা কিন্তু আমাদের একটা অ্যাডভার্ব ফ্রেজ, রানিং অ্যাওয়ে। কেন? কারণ অ্যাডভার্ব ফ্রেজ একটা সেন্টেন্সকে মডিফাই করে। দেখো দ্য কালপ্রিট এসকেপড হিমসেলফ, এখন দোষী নিজেকে মুক্ত করলো, এই সেন্টেন্সটার মিনিং আর হচ্ছে দৌড়ে পালিয়ে দোষী নিজেকে মুক্ত করলো, দুটা মিনিং কিন্তু সেম না। দৌড়ে পালিয়ে এই অংশটা আসার কারণে সেন্টেন্সটার মিনিং একটু চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স সেন্টেন্সকে মডিফাই করে হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এন্ড হি ইজ সো ফার এ গুড বয়, সে সম্ভবত এ গুড বয়, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব ফ্রেজ ভাইয়ারা। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব ফ্রেজ যদি আসে সেন্টেন্সের মাঝখানে, তাহলে আমরা কি করব, উভয় পাশে কমা ইউজ করব। এন্ড আমরা যদি অ্যাডভার্ব ফ্রেজ সেন্টেন্সের শুরুতে দেখতে পাই, তবে আমরা একটা এর পরে কমা ইউজ করবো, এবং একই শব্দের পুনরুক্তি ঘটলে শব্দগুলোর প্রথমটির পরে কিন্তু কমা ইউজ করতে হবে। যেমন ইউ আর কোয়াইট কোয়াইট ক্যাপাবল অফ ডুইং দিস ওয়ার্ক। অনেক সময় আমরা বিভিন্ন স্পিচে আমরা অ্যাক্টরদেরকে বলতে শুনি যে ইউ আর কোয়াইট কোয়াইট ক্যাপাবল অফ ডুইং দিস ওয়ার্ক। আবার যখন এরকম রিপিট করছি একই ওয়ার্ডটা, এর মাঝখানে কিন্তু আমাদেরকে একটু থামতে হয় হালকা করে, এবং সেখানে একটা কমা ইউজ করতে হয়, লাইক দিস। ওকে, অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ কোনো সেন্টেন্সের প্রথমে থাকলে তারপরেও কিন্তু আমাদেরকে কি করতে হবে, একটা কমা ইউজ করতে হবে। অ্যাডভার্ব ফ্রেজ দেখেছিলাম আমরা, ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, রানিং অ্যাওয়ে, এখানে নন ফাইনাইট ভার্ব রানিং, সো এটা আমরা ফ্রেজ বলতে পারি। এন্ড অ্যাডভার্ব ক্লজ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এর পরে কি করতে হবে, একটা কমা ইউজ করতে হবে, জাস্ট লাইক দিস। দেখো ইফ হি কামস আই শ্যাল গো, অর্থাৎ আমি যাব, তার একটা শর্ত আমি জুড়ে দিলাম, ইফ হি কামস, এটাও কিন্তু একটা সেন্টেন্সকে মডিফাই করছে, ইফ হি কামস। সো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, আর ক্লজ হওয়ার কারণ হচ্ছে আমরা কামস একটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকলে এটাকে একটা ক্লজ বলা হয়। সো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এরপরে আমাদেরকে একটা কমা ইউজ করতে হবে। আচ্ছা দেখো এবার যে সেন্টেন্সের ভার্ব অমিশন বা অনুল্লেখ নির্দেশ করার জন্য অনেক সময় কি করতে হয়, কমা ইউজ করতে হয়। অর্থাৎ ভার্বটা যদি মিসিং করতে চাও তুমি এনিহাউ, অথবা একটু হাইড করে রাখতে চাও, ইউ হ্যাভ টু ইউজ দেয়ার আ কমা, লাইক she bought a chain and he, আমরা কি বলছি, a set of combo। এখানে দেখো he bought a chain মানে সে একটা চেইন কিনলো, and he bought a set of combo মানে একজন হচ্ছে কি করলো, একটা চেইন কিনলো, আর একটা হলো এক সেট কম্বো কিনলো। তো দুইজনে কিন্তু কিনলো,
বাট একজনের ক্ষেত্রে আমি বট বলেছি, আরো একবার বট বলবো না বলে হি এর পরে আর বটটা বলি নাই, ওই বটটা বাদ দিয়ে আমি হি সেট আপ, এই বটটা বাদ দিয়ে আমি একটা কমা ইউজ করে দিয়েছি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে এখানকার প্রসেসটা। এবার দেখো ইউজ অফ সেমিকোলন, কোথায় আমরা সেমিকোলন ইউজ করব। দেখো কমায়ের চেয়ে সবচেয়ে কমায়ের চেয়ে একটু বেশি সময় যদি বিরতি চিহ্ন হিসেবে সেমিকোলন ব্যবহার করা দরকার হয় তবে সেইখানে আমরা করব। এন্ড কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহের যখন কনজাংশন বাদ দেওয়া হয় ভাইয়া, কোঅর্ডিনেটিং কনজাংশন জাস্ট লাইক হচ্ছে তোমার অ্যান্ড, বাট, অর, নর, ফর, সো, ইয়েট, এই কনজাংশন গুলো যখন আমরা বাদ দিয়ে দিব তখন কিন্তু আমরা এই যেরকম অ্যান্ড, বাট, অর, নর, সো, ইয়েট, এগুলো হচ্ছে তোমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন যদি তোমরা বাদ দিতে চাও কেউ, তবে যে কোনো একটা বাদ গেলে সেখানে একটা সেমিকোলন ঢুকে পড়বে। এবং আমরা একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড অ্যান্ড, এখানে কিন্তু একটা অ্যান্ড বসাতে পারতাম, উই প্লেড ফুটবল, তার মানে আমরা প্লেগ্রাউন্ডে গিয়েছিলাম এবং কি করেছিলাম, ফুটবল খেলেছিলাম, এবং উই এনজয়েড আওয়ারসেলভস, তাহলে কি করেছিলাম আমরা, কি করেছিলাম, আমাদের নিজেরা নিজেরা কি করেছিলাম, উদযাপন করেছিলাম। সো এখানে দেখতে পাচ্ছি যে অ্যান্ড আর অ্যান্ড ব্যবহার করতে হচ্ছে, সেই অ্যান্ডটা ব্যবহার না করে আমরা কি করছি, সেমিকোলন ইউজ করতে পারছি। দেয়ারফর, yet, ten, however, so, otherwise, still, nevertheless ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত কোঅর্ডিনেট ক্লজ গুলো বিপরীত অর্থ প্রকাশক হলে ওই কোঅর্ডিনেট কনজাংশন গুলোর মধ্যে আমরা সেমিকোলন ইউজ করি। জাস্ট লাইক দিস, হি হ্যাড all the certifications yet he did not get the job. That means এই যে আমরা ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি বা কনজাংশন গুলো দেখতে পাচ্ছি, এগুলা কোঅর্ডিনেট ক্লজ গুলা বিপরীত অর্থ প্রকাশ করলে, কোঅর্ডিনেট ক্লজ যেটা আছে এটা যদি তোমার বিপরীত অর্থ প্রকাশ করে, যেমন বিপরীত অর্থ কিভাবে প্রকাশ করতেছে, হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস, মানে তার কি সব ধরনের যোগ্যতাই রয়েছে, ইয়েট হি ডিড নট গেট দ্য জব, তার মানে যোগ্যতা থাকলে তার চাকরিটা পাওয়ার কথা কিন্তু সে চাকরিটা পায়নি, বিপরীত হয়ে গেল অর্থটা। আর অর্থটা যখন এরকম বিপরীত হয়ে যাবে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকার কারণে, এই ইয়েট, সো ফার, তখন এদের আগে একটা সেমিকোলন ইউজ করতে হবে। এন্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং দেখো সেমিকোলনের অধিক, সেমিকোলনের চেয়ে অধিক সময় বিরতি নির্দেশ করতে আমরা কি করি, কোলন ইউজ করি। যেমন পূর্ববর্তী কোনো সেন্টেন্সের বিষয়ে কোনো উদ্ধৃতি, উদাহরণ ও ব্যাখ্যার পূর্বে আমরা কি করি, একটা কোলন ইউজ করি। যেমন এক্সপ্লেইন দ্য সেন্টেন্স, explain the sentence, sweet are the uses of adversity, sweet are the uses of adversity, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটার ক্ষেত্রে এক্সপ্লেইন দ্য সেন্টেন্স বলার পরে তার একটা নিদর্শন দেওয়া হয়েছে, রাইট, যে কোন সেন্টেন্সটা, এরকম যদি কোথাও নিদর্শন তুলে দেওয়া হয়, তারপর কোনো উদ্ধৃতি বা উদাহরণ বা ব্যাখ্যা তুলে দেওয়া হয়, তার পূর্বে কিন্তু আমরা একটা কোলন ইউজ করতে পারি। এবার দেখো ডায়লগ বা ড্রামাতে বক্তার নাম এবং তার কথার মধ্যে আমরা কি করি, কোলন ইউজ করি। জাস্ট লাইক বকুল বলতেছে, হ্যাঁ, বকুল কি কথাটা বলতেছে সেটা পরের বিষয়, বাট বকুল যে বলতেছে এরপরে আমাদেরকে একটা কোলন ইউজ করতে হবে। বকুল বলছে হাউ আর ইউ, ওকে, এরপর আমরা কোশ্চেন মার্ক দিলাম যেহেতু প্রশ্ন করেছেন। মুকুল বলছে, এই যে আই এম ফাইন এর কথাটা কে বলছে, মুকুল বলছে। অর্থাৎ যার সেন্টেন্স তার আগে যদি যে বক্তা তার নাম থাকে আমরা সেখানে একটা কমা ইউজ করবো। এবার দেখো গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময় আমরা কি করি, কোলন ইউজ করি। যেমন এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভ আর গুড, ওয়াইজ, ইন্টেলিজেন্ট। সো আমরা যখন গণনা করতে গিয়ে একটা একটা করে এরকম বলবো তখন কিন্তু আমরা কোলন ইউজ করব। যেমন আমরা বলতে পারি যে examples of adjectives are so, এরপর আমরা দেখতে পাচ্ছি গুড, ওয়াইজ, ইন্টেলিজেন্ট, এই প্রত্যেকটা কিন্তু এক্সাম্পল, একটা এক্সাম্পল একটা তালিকা, এগুলোর সময় আমরা কিন্তু এগুলোর আগে একটা কোলন ইউজ করতে পারি। তারপরে দেখো ইউজ অফ নোট অফ ইন্টারোগেশন, মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসে, ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা শেষে ইন্টারগেটিভ চিহ্নটা বসাই, যেমন হোয়ার আর ইউ গোয়িং, এখানে আমরা বসালাম। ইন্টারগেটিভ সেন্টেন্স চিনতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, এরপর সাহায্যকারী ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে ডাব্লিউএইচ, আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, ডাব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব এইউএক্স যোগ সাবজেক্ট যোগ মেইন ভার্ব, থাকতেও পারে নাও থাকতে পারে, ওকে, মেইন ভার্ব, এই একটা স্ট্রাকচার। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে চলে আসে, অক্সিলারি প্লাস তারপর থাকে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, থাকতেও পারে নাও পারে। তো এদের শেষে কি হবে, কোশ্চেন মার্ক চিহ্ন বসবে। যেমন কিন্তু
ইনডিরেক্ট কোশ্চেন বা ডিপেন্ডেন্ট কোশ্চেনে নোট অফ ইন্টারোগেশন বসে না, ফুল স্টপ বসে। যেমন হচ্ছে হি আস্কড মি, এখন তার প্রশ্নটাকে আমি ঘুরাই বলছি, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ, এখানে কিন্তু বলা হয় নাই হোয়াট ইজ ইউর নেম, সে যেমন জিজ্ঞেস করছিল ওইভাবে বলি নাই হোয়াট মাই নেম ওয়াজ, এটা ইনডিরেক্ট করে ফেলছি নারেশনের ডিরেক্ট থেকে। সো এখানে কিন্তু আমার কোনো ধরনের কি হবে না, প্রশ্নবোধক চিহ্ন হবে না। এবার দেখো ইউজ অফ ইউজ অফ নোট অফ এক্সক্লামেশন, মানে আবেগসূচক চিহ্নের যে ব্যবহার সেটা এখানে বলা হচ্ছে। এক্সক্লামেটরি সেন্টেন্স এর শেষে ইন্টারজেকশন এর পরে নোট অফ এক্সক্লামেশন বসে। ইন্টারজেকশন কোনগুলা? ওফ, হুররে, হুররে। সো এই যে যেসব ওয়ার্ড গুলার কোনো মিনিং নেই, হুররে, ওহ, তারপর হচ্ছে ইয়ে, আমরা বলতে অনেক সময় বলি যে ইয়ে, মানে চিল্লায় যখন বিজয় হয়, ঠিক আছে। তারপর আমরা কষ্ট পাই যখন বলি এলাস, ঠিক আছে। তো এই যে কষ্ট পাই, দুঃখ পাই, যে ওয়ার্ড গুলো কোনো মিনিং নাই, বাট মিনিং, এগুলোর দ্বারা আসলে মানুষের মনের ভাবগুলা প্রকাশ পাই, এই ওয়ার্ড গুলাকে বলা হয় হচ্ছে তোমার ইন্টারজেকশন। এগুলার পরেও কিন্তু আমরা এক্সক্লামেশন চিহ্ন বসাবো, এক্সক্লামেশন চিহ্ন বসাবো। ইভেন আমরা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে চিনবো দেখো, হাউ ফাইন দ্য বার্ড ইজ, এখানে মজার ব্যাপার হচ্ছে শুরুতে হাউ বা হোয়াট থাকবে, এন্ড তার শেষের দিকে দেখবে সাবজেক্টের পরে কি থাকবে, সাহায্যকারী ভার্ব থাকবে। দেখে যদি মনে হয় যেটা এরকম গঠনে আছে, তবে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, অবশ্যই সেখানে এক্সক্লামেশন চিহ্ন বসাইতে হবে। ইউজ অফ কনভার্টেড কমা বা ইউজ অফ ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা তোমরা চেনো, ইনভার্টেড কমা কিন্তু এরকম ডাবল থাকে, শুরুটা একটু নিচের দিকে থাকে, পরেরটা একটু উপরের দিকে থাকে, ইনভার্টেড কমা এরকম। এখন রিপোর্টেড স্পিচ, ন্যারেশনের রিপোর্টেড স্পিচ থাকে, অর্থাৎ একজন বক্তা হুবহু যেভাবে কথাটা বলছিল, কথাটা যদি ঠিক ওইভাবেই থাকে তাহলে ওইটা রিপোর্টেড স্পিচ, এবং ওই রিপোর্টেড স্পিচের মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই শুরুতে রিপোর্টেড স্পিচ যেখানে শুরু হচ্ছে এবং রিপোর্টেড স্পিচ যেখানে শেষ হচ্ছে, তারপরে কিন্তু আমাদেরকে ইনভার্ট কমা ইউজ করতে হবে। এবং আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, শেষে যে ফুল স্টপ কিংবা আমাদের কোশ্চেন মার্ক কিংবা এক্সক্লামেশন যাই থাকুক না কেন, তারপরে গিয়ে ইনভার্ট কমা শেষ হবে। জাস্ট লাইক দিস, দেখো, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? ওকে, এইখানে দেখো একজনের কথা বলেছে, সেইড দ্য ম্যান, এই মানুষটা বললো, এই অংশটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি। এই যে প্রশ্নটা করা হয়েছিল আর ইউ হাংরি, একটা মানুষ বললো যে আর ইউ হাংরি, ঠিক সেভাবেই রেখেছি, সেন্টেন্সটাকে কোনো ধরনের চেঞ্জ করি না। দ্যাট মিনস এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আছে, আর ডিরেক্ট স্পিচ আমরা কি করব, আমরা শুরুতে আর শেষে আমরা যে রিপোর্টেড স্পিচ আছে সেখানে আমরা ইনভার্ট কমা ইউজ করব। কোন নাম বা শব্দ উদ্ধৃত করতে, লাইক হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, হ্যামলেট সহ অন্য যত সাহিত্যকর্ম আছে সেগুলো যদি তুলে ধরা হয়, কোনো গ্রন্থ, ধর্মগ্রন্থ বা যা কিছু হোক তুলে ধরা হলে কারো কোনো কিছুর নাম, সে তার আমরা কি করি, ইনভার্ট কমা ইউজ করি। ইনভার্ট কমার সাথে অন্য কোনো পাংচুয়েশন মার্ক থাকলে উক্ত পাংচুয়েশন মার্ককে অবশ্যই ইনভার্ট কমার আগে বসাতে হবে। যেমন যদি ফুল স্টপ থাকে ইনভার্ট কমার আগে ফুল স্টপ, যদি ফুল স্টপ থাকে ইনভার্ট কমার আগে ফুল, এটা পরে হয়ে গেছে তাহলে এটা কিন্তু ভুল হবে। ওকে, এবার দেখো ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, কোথায় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। প্রপার নাউন যেমন হচ্ছে রাকিব, সাকিব, সুমন, এরপরে রয়েছে তোমার রাকা, তারপর হচ্ছে টিনা, এই ধরনের মানুষের যত নাম আছে আমরা এদেরকে প্রপার নাউন বলি। এরপর কোন দেশের নাম আছে এটাকেও প্রপার নাউন বলি, এরপর কোন সিটির নাম আছে সেটাকেও প্রপার নাউন বলি। এরকম প্রপার নাউন যেগুলো আছে, সাগর আছে, নদী আছে, এদের যে নাম যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো প্রপার নাউন ভাইয়া। এগুলার প্রথম লেটারটা অবশ্যই কি হবে, ক্যাপিটাল লেটার হবে। যেমন আই মেট আসলাম, এখানে দেখতে পাচ্ছ আসলামের এটা বড় হাতের আছে, আসলামের এটা বড় হাতের আছে কারণ আসলাম একটা প্রপার নাউন। এরপর হি লাইকস চাইনিজ ডিশেস, এখানে চাইনিজটা একটা প্রপার নাউন, এখানে হইতে পারতো আমেরিকান, তারপর এখানে হইতে পারতো কানাডিয়ান, এই ধরনের যে দেশের নাম আছে, জাতির নাম আছে, সবসময় কি হবে, একটা প্রপার নাউন হবে, এবং প্রপার নাউনের জন্য এদের শুরুতে আমাদেরকে একটা ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। 12 মাস পর্ব বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল হয়, যেমন মাই ফাদার কেম হোম অন মানডে, মানডে একটা বারের নাম, ঠিক আছে। এরপর আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন উইল বি হেল্ড অন নেক্সট নভেম্বর, ভাইয়া মাসের নাম হুবহু এটা নভেম্বর বড় হাতের হবে। আর আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন এটা একটা ইভেন্ট, সো এটার নামও কি হবে, ঘটনা। ইভেন্ট বা ঘটনার প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। দ্য ব্যাটল অফ পলাশি টুক প্লেস ইন 1757 এডি, আফটার, এখানে দেখতে পাচ্ছ যে যখন আমরা দ্য ব্যাটল অফ প্যালেসি টুক প্লেস, অর্থাৎ পলাশির যুদ্ধ
কথা বলা হয়েছে, দ্য ব্যাটেল অফ প্যালেসি, পলাশির যুদ্ধ একটা প্রপার নাউন, যে কোন যুদ্ধের কথা বলছে, পলাশির যুদ্ধ, এই জন্য ব্যাটেল অফ পলাশি দুইটাই বড় হাতের হয়েছে। আর দাতাটা শুরুতে তাই বড় হাতের হয়েছে, আর অফটা হচ্ছে একটা যেহেতু প্রিপোজিশন, এটা কখনোই সেন্টেন্সের মাঝে বড় হাতের হয় না। অ্যান্ড প্রোনাউন আই, আমি অর্থে এবং ইন্টারজেকশন ও সর্বদাই ক্যাপিটাল হয়। যেমন হচ্ছে ও গড, ঠিক আছে, ও গড, এই ও অর্থে সবসময় কি হবে, সবসময় ক্যাপিটাল লেটার হয়। এবার ইফ হি ওয়ান্টস আই শ্যাল হেল্প হিম ব্লেস মি, দেখো ইফ হি ওয়ান্ট যদি সে চায়, আই শ্যাল হেল্প হিম যদি সে চায়, আই শ্যাল হেল্প হিম, এখানে আইটা কিন্তু বড় হাতের হয়েছে, হ্যাঁ। আর ব্লেস মি ও গড, ব্লেস মি ও গড, এই ওটা কিন্তু বড় হাতের হয়েছে। উপাধি, পদবি, প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন আলেকজান্ডার দ্য গ্রেট ইনভেন্টেড ইন্ডিয়া, তো ইনভার্টেড ইন্ডিয়া, এটা কিন্তু আমাদের যেহেতু একটা কি বলে ইন্ডিয়ার প্রপার নাউন, সো এখানে কিন্তু আমাদের কি ইউজ করতে হবে, ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। লাইক আলেকজান্ডার প্রপার নাউন, ক্যাপিটাল ইউজ করতে হবে। উপাধি বা তাদের অ্যাব্রিভিয়েশন সবসময় ক্যাপিটাল হয়, যেমন ও, বি, এ, যেমন হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, মাস্টার অফ আর্টস, এই ধরনের যে শর্ট ফর্ম গুলো আছে সেগুলোতে কিন্তু আমাদেরকে বড় হাতের লেটার ইউজ করতে হবে। আবার কোশ্চেনের প্রথম লেটার ক্যাপিটাল হয়। হুম, দ্য হেডমাস্টার সেইড টু দ্য স্টুডেন্ট ইউ শুড অবে ইউর প্যাশনস, তো কোশ্চেনের প্রথম লেটার ক্যাপিটাল হয়। দ্য হেডমাস্টার সেইড টু দ্য স্টুডেন্ট ইউ শুড অবে ইউর প্যারেন্টস, এখানে দেখো এই যে ইউটা বড় হাতের আছে। ওকে, এবার দেখো চিঠিপত্রের সম্বোধন করতে প্রথম যে লেটারটা ওটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়, যেমন মাই ডিয়ার মাদার, ডিয়ার স্যার, মাই ডিয়ার মাদার, ডিয়ার স্যার, এখানে মাই ডিয়ার মাদার, মাদার বলে সম্বোধন করা হয়েছে বড় হাতের লেটার। আবার দেখো ডিয়ার স্যার, যখন ডিয়ার স্যার বলে আমি কাউকে সম্বোধন করছি, ডিয়ারটা কিন্তু বড় হাতের হচ্ছে, স্যারটা বড় হাতের হচ্ছে। এরকম আমরা যখন কাউকে চিঠিপত্রের মধ্যে কোনো একটা সম্বোধন করতে যাব, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই সেই সম্বোধন করা ওয়ার্ড গুলার মধ্যে বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। পুস্তক বা পুস্তিকার নামের প্রথম অক্ষর কিন্তু বড় হাতের হয়, যেমন গীতাঞ্জলি। এরপর যত সংবাদপত্রের নাম আছে, তারপর হচ্ছে আমাদের যদি বলি কোরআনের কথা, আমাদের কোরআন, আল কোরআন কিন্তু একটা ধর্মগ্রন্থ, এরকম গীতা যদি আসে সেটাও কিন্তু বড় হাতের হবে। তারপর হচ্ছে যদি ত্রিপিটক আসে বৌদ্ধ ধর্মে, সেটাও কিন্তু কি হবে, একই রকম হবে। বাইবেল আসলে সেটাও একই রকম হবে। দেখো এরপরে দেখো দা অবজারভার, অবজারভার কি একটা সংবাদপত্রের নাম, সো এইখানেও কিন্তু আমাদেরকে বড় হাতের অক্ষর অবশ্যই ইউজ করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি ও দলের নামের পূর্বে প্রত্যেক ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়, যেমন ধানমন্ডি গার্লস স্কুল, এখানে ধানমন্ডি গার্লস স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তো ধানমন্ডি যেটা আছে, এই ডিটা বড় হাতের হবে, আবার গার্লস এর জিটা বড় হাতের হবে, আবার স্কুলের এসটা বড় হাতের হবে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু বড় হাতের হবে। এরপর দেখো দা অ্যাডভান্সড পাবলিকেশনস, একটা পাবলিকেশনের নাম ভাইয়া, সো এখানে প্রত্যেকটা লেটারের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হবে, যেমন হচ্ছে দা অ্যাডভান্সড পাবলিকেশনস, পি আর হচ্ছে এ আর টি সবগুলো বড় হাতের আছে। শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত ভাষা সংক্রান্ত বিষয়সমূহের প্রথম লেটার ক্যাপিটাল হয়, যেমন ইংলিশ, বেঙ্গলি, ফ্রেঞ্চ, কিন্তু অন্যান্য বিষয়ের ক্ষেত্রে স্মল লেটার হয়, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ক্যারিকুলাম, etc. That means physics is not a language of any nation. If any language of a nation is a subject of study, this will be started with a capital word, capital letter like E English, B for Bengali, and F for French. and যদি আমরা জার্মানি নিয়ে আসি, অস্ট্রিয়া নিয়ে আসি, যদিও অস্ট্রিয়ার যারা ভাষাভাষী তারা কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তো এই জন্য ভাষার নাম যদি থাকে একটা স্টাডির বিষয় হিসেবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই ভাষার নামের সাথে মিলে গেলে আমরা কিন্তু বড় হাতের লেটার ইউজ করব। আদারওয়াইজ অন্য সব যত সাবজেক্ট আছে লাইক ম্যাথমেটিক্স, এরপর হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, এইগুলা কিন্তু কোন দেশের ভাষা না, দ্যাট মিনস এগুলা কিন্তু আমাদের ছোট হাতে লিখতে হবে। এক্সামিনেশন বুঝাতে তারপর হচ্ছে সাবজেক্ট ইন এক্সামিনেশন বুঝাতে ভাষা ছাড়া অন্যান্য বিষয়ের প্রথম লেটার ক্যাপিটাল হতে পারে। দ্যাট মিনস
আমরা যদি বলি, যদি পরীক্ষা বোঝায় যে তুমি কোন পরীক্ষায় ভালো করছো, কোন পরীক্ষায় খারাপ করছো, আমি যদি বলি আই হ্যাভ মেড সামথিং বেটার ইন ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথমেটিক্স বলতে আমি হচ্ছে ম্যাথমেটিক্স এক্সামকে বোঝাইছি, তখন কিন্তু এটা বড় হাতের হয়ে যাবে। লাইক হি পাসড ইন হিস্ট্রি বাট ফেইলড ইন ম্যাথমেটিক্স। ওকে, পাসড ইন হিস্ট্রি মানে সে পাস করছে হিস্ট্রি পরীক্ষায়, নট হিস্ট্রিতে। হিস্ট্রি পরীক্ষা, এখানে পরীক্ষা বোঝানো হয়েছে, এই জন্য হিস্ট্রিটা বড় হাতের হয়েছে। এন্ড ফেইলড ইন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স পরীক্ষায় সে ফেল করছে, দ্যাট মিনস আমরা এখানে বড় হাতের অক্ষরগুলা ইউজ করব। এবার দেখো পাংচুয়েশনস, জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল হয়। দ্যাট মিনস দ্য টাইটানিক was a name of ship. That's why it will be started with the capital letter T. And the Taj Mahal is a আমরা বলতে পারি is a building and a historical building and scenic also. That's why we have to use here capital T before Taj Mahal. And Mahanagar Express, it's a name of train. Okay, the name of any vehicle, if it is a proper noun, we have to use here capital letter before every word. Okay, এখন দেখো জাতি, ধর্ম, সম্প্রদায়ের নামের প্রথম লেটার কিন্তু ক্যাপিটাল হয়, জাস্ট লাইক দ্য মুসলিমস, দ্য ক্রিশ্চিয়ানস, the Sunnis, and all are the religious community. And if there is name of আমাদের কি বলি যে যদি রিলিজিয়ান কমিউনিটি থাকে, তাহলে আমরা সেই রিলিজিয়ান কমিউনিটির নামের আগে কিন্তু আমাদের অবশ্যই একটা ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এবার দেখো অচেতন পদার্থকে যখন পার্সনিফাই পদার্থ হিসেবে ব্যবহার করা হবে, মানে একটা পদার্থ এইটা কিন্তু একটা কাজ করতে পারে না, কিন্তু তারপরে যখন তাকে দিয়ে আমি কোনো কাজ করাবো স্টিল, তখন কিন্তু আমার সেখানে পার্সনিফিকেশন হয়ে যায়। দ্যাট মিনস ওই জিনিসটা কাজ করছে। আমি যদি বলি কলমটার কথা, এই কলমটা কিন্তু লিখতে পারে না, লিখি কিন্তু আমি, বাট এই কলম দিয়ে যদি আমি লেখাই, বলি দ্য পেন রাইটস ওয়েল, মানে কলমটা যদি ভালো লেখে, কলমটা ভালো লেখে বলেছি, কলম কিন্তু লিখতে পারে না, লিখি কিন্তু আমি, বাট একটা বস্তুকে দিয়ে আমি লিখাই ফেলছি এরকম সেন্টেন্সের মধ্যে, তখন এটাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন। আর এই পার্সনিফিকেশনের ক্ষেত্রে কোনো একটা অচেতন পদার্থ পার্সনিফাই করতে গেলে আমরা কিন্তু অবশ্যই সেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করবো। যেমন ও ডেথ, হে মৃত্যু, ওয়্যার ইজ দ্য আইসি হ্যান্ড, কোথায় সেই বরফের হাত, ওয়্যার ইজ দ্য আইসি হ্যান্ড। ওকে, এখানে একটা কোশ্চেন মার্ক হবে। এখন দেখো ও ডেথ, মৃত্যুকে বলছে হে মৃত্যু, কোথায় সেই বরফের হাত। আচ্ছা, মৃত্যু কি উত্তর দিতে পারে ভাইয়া কোনো প্রশ্নের? নো, এটা কোনো উত্তর দিতে পারে না। তারপরে ওকে ডাকা হয়েছে একটা ব্যক্তির মতো করে, এখানে তাকে পার্সনিফাই করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে ডেথকে বড় হাতের ডি দিয়ে উল্লেখ করা হয়েছে। এবার আল্লাহ তাআলার নাম যখন, অথবা গড, অথবা নামবাচক শব্দের এবং তার পরিবর্তে প্রোনাউনের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল হয়। জাস্ট লাইক আমি যদি সেন্টেন্সের মধ্যে লিখি যে, আমরা যদি লিখি এরকম, উই অল প্রে টু হিম, মানে আমরা সবাই তার কাছে কি করি, প্রার্থনা করি। এই হিমটাকে আমরা মহান আল্লাহ তাআলাকে বুঝাইছি, অথবা আমাদের গডকে বুঝাইছি, যার কাছে আমরা কি করি, প্রার্থনা করি। আর যার কাছে আমরা প্রার্থনা করব ভাইয়া এবং আপুরা মনে রাখবা, তার প্রোনাউন যখন হি আসবে, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এইস বের করতে হবে, এইস ব্যবহার করতে হবে। অর্থাৎ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছো, লাইক যদি আমাদের মধ্যে কি সনাতন ধর্মের কেউ থেকে থাকে, তবে সনাতন ধর্মের যেসব দেবদেবী আছে, তো দেবদেবীর নামের কিন্তু যে প্রোনাউন গুলো আসবে এগুলো বড় হাতের হবে। দেবী আসলে সিটা বড় হাতের হবে, হারটা বড় হাতের হবে। আর দেবতা আসলে আমাদেরকে কি করতে হবে, সেখানে আমাদেরকে বড় হাতের লেটার ইউজ করতে হবে তাদের প্রোনাউনের ক্ষেত্রেও। যেমন দা ওল্ড সেলার প্রেইড টু গড, এখানে গডটা বড় হাতের হয়েছে, এন্ড হি ব্লেসড হিম, এখানে কে ব্লেসড করেছে, গড কিন্তু ব্লেসড করেছে। দ্যাটস ওয়াই সেন্টেন্সের মাঝখানে ছোট হাতের হওয়ার কথা ছিল, বাট তারপরেও কিন্তু কি হয়েছে, এখানে দেখো যে বড় হাতের লেটার হয়েছে। এইবার আমরা চলে আসলাম আমাদের প্র্যাকটিস পার্টে। এতক্ষণ যতগুলা নিয়ম পড়লাম আমরা পাংচুয়েশন মার্কসের, অনেক কিছুই তোমরা হয়তো জানতে না, এই ক্লাসের মাধ্যমে জানতে পেরেছো। তো শুধু জানলেই হবে না, এই নিয়মগুলাকে কিন্তু আমাদের প্র্যাকটিস করে কাজেও লাগাতে হবে। আর প্র্যাকটিস করে কাজে লাগানোর এবং পরীক্ষায় পারফর্ম করতে পারা সব থেকে বেটার ওয়ে হচ্ছে, তোমাকে যে নিয়মগুলো পড়েছো ওই নিয়মগুলো যদি তুমি বোর্ড কোশ্চেনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তবেই কিন্তু তোমার একটা অ্যাবিলিটি তৈরি হবে যে কিভাবে আসলে আমরা বোর্ডে যে কোনো কোশ্চেন হইলেই সলভ করতে পারি। তো দেখো নাম্বার 1 যে কোশ্চেনটা আছে, এটা ঢাকা বোর্ড 2022 সালে এসেছিল, মানে খুবই রিসেন্টলি এবছর এসেছিল। এন্ড কোশ্চেনটা কিভাবে করে দেখো, ইউজ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন, অর্থাৎ যেখানে বড় হাতের অক্ষর ব্যবহার করা লাগবে সেখানে করো,
অথবা পাংচুয়েশন ব্যবহার করো ওয়্যার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট, মানে নিচের টেক্সটের মধ্যে যেই জায়গাতে প্রয়োজন 10টা ঠিক করতে হবে তোমার, 10টা ঠিক করলে কিন্তু তুমি 5 মার্কস পেয়ে যাবে। এন্ড আমাদেরকে দেখে বুঝতে হবে যেটা আসলে ন্যারেশনের কোনো পার্ট কিনা, অর্থাৎ ডিরেক্ট কোনো সেন্টেন্স কিনা। হ্যাভ ইউ কিলড দ্য র্যাটস, সেইড দ্য মেয়র। ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দ্য পাইপার। আচ্ছা, ইয়েস, ওকে, আই হ্যাভ রিপ্লাইড দ্য পাইপার, গিভ মি দ্য প্রমিসড মানি, হাউ ফানি ইউ আর। এবার গিভ মানি, এবার আরেকজন দেখা যাচ্ছে হাউ ফানি ইউ আর, সেইড দ্য মেয়র, টেক টেক অনলি 50, মানে শুধু 50 টাকা নাও। এখানে কে কোন অংশটা বলছে যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাভ ইউ কিলড দ্য র্যাটস, সেইড দ্য মেয়র। তার মানে এই প্রশ্নটা কে করেছিল? মেয়র প্রশ্ন করেছিল পেইড পাইপারকে, মানে যে বাঁশি আওয়ালা ছিল তাকে জিজ্ঞেস করেছিল। সো এই যে আমরা আগেই জানতাম যে ডিরেক্ট স্পিচের পরে আর যদি এরকম দা মেয়র, এটা যেহেতু সেইড দা মেয়র, এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের আগে যদি ডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটা থাকে, তবে রিপোর্টেড স্পিচের পরেই আমাদেরকে কমা ইউজ করতে হবে, এবং এখানে আমাদেরকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে, যেহেতু পেইড আমাদের মেয়রের মুখে সরাসরি কথা যে হ্যাভ ইউ কিলড দ্য র্যাটস, তুমি কি র্যাটটাকে হত্যা করেছো বা র্যাটগুলাকে হত্যা করেছো। সো এটা তার মুখের কথা শুভ হওয়ার কারণে আমাদেরকে কিন্তু কমা ইউজ করতে হইতো। বাট এটা হ্যাভ ইউ সেন্টেন্সের শুরুতে আছে, জন্য এইচটা বড় হাতের করতে হবে। আর হ্যাভ ইউ কিলড দ্য র্যাট, সেটা যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদেরকে কিন্তু যদিও কমা ইউজ করার কথা ছিল, বাট কমা না, আমাদেরকে প্রশ্নবোধক সেন্টেন্স ইউজ করতে হবে। প্রশ্নবোধকের পরে আমাদেরকে ইনভার্ট কমা ইউজ করতে হবে, সেইড দ্য মেয়র। এবার মেয়র হচ্ছে বললো। এবার দেখো ইয়েস, এই ইয়েসটা বড় হাতের হবে, হ্যাঁ, এই ইয়েসটা বড় হাতের হবে, যেহেতু আরেকজনের কথা শুরু হয়েছে, ইয়েস এর পর কমা হয় আমরা জানি, ইয়েস নো। তো আইটা বড় হাতের হবে, ইয়েস আই হ্যাভ রিপ্লাইড, ইয়েস, ওকে আই হ্যাভ রিপ্লাইড, ওকে আই হ্যাভ রিপ্লাইড, মানে আমি উত্তর দিলাম, আমি উত্তর দিলাম হ্যাঁ। মেয়েও জিজ্ঞেস করলো তুমি কি রেডগুলাকে হত্যা করেছো, আমি উত্তর দিলাম হ্যাঁ। এই আমি উত্তর দিলাম হ্যাঁ, আই হ্যাভ রিপ্লাইড, এটা আমি করে যেহেতু বলছে, এটা কিন্তু হুবহু আরেকজনের মুখের কথা, ঠিক আছে। সো এখানেও কিন্তু আমাদেরকে ইনভার্ট কমা ইউজ করতে হবে। এরপর দেখো দা পাইপার, ওকে, বড় হাতের অক্ষর, একটা সেন্টেন্স যেহেতু শুরু হচ্ছে, দা পাইপার গিভ মি দ্য প্রমিসড মানি। এবার পাইপার কি বললো? পাইপার গিভ মি, ওকে, এইখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে তোমরা দেখতেই পাচ্ছ খুব ক্লিয়ারলি যে এই অংশটা কিন্তু অবজেক্ট। সো এই সেন্টেন্সেরই অংশ এটা, আই হ্যাভ রিপ্লাইড দ্য পাইপার, ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দ্য পাইপার, ওকে, গিভ মি দ্য প্রমিসড মানি। এবার এই কথাটা কিন্তু আরেকজন বলছে, সেটা হচ্ছে পাইপার বলতেছে। তো ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দ্য পাইপার, ওকে। এবার গিভ মি আর একটা সেন্টেন্স শুরু হয়েছে, এবং এটাও কিন্তু সে হুবহু মুখের কথা, তাহলে এটাকে আমরা ইনভার্ট কমা ইউজ করবো, গিভ মি দ্য প্রমিসড মানি। এবার আমাকে প্রমিস করা টাকাগুলো দাও, ওকে। তাহলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আমাদেরকে ফুল স্টপ ইউজ করতে হবে এবং ইনভার্ট কমা ইউজ করতে হবে একজনের মুখের কথা, এই জন্য হাউ ফানি ইউ আর, যেহেতু সেন্টেন্স শুরুতে আমাদেরকে বড় হাতের অক্ষর ইউজ করতে হবে, হাউ ফানি ইউ আর, মানে তুমি, এখানে হাউ ফানি ইউ আর, আমরা যদি দেখি যে শেষে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব রয়েছে, শুরুতে হাউ রয়েছে, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, ওকে। এটা কে বলেছে? পেইড পাইপার বলেছে। যেহেতু হাউ ফানি ইউ আর, এটা সরি মেয়র বলেছে, তার হুবহু মুখের কথা, এই জন্য আমাদেরকে এখানে ইনভার্ট কমা ইউজ করতে হবে, সেইড দ্য মেয়র, ওকে। তাহলে এটা হলো মেয়র বললো। এরপরে মেয়র আরেকটা কথা বলছে, টেক অনলি 50, মানে হচ্ছে কি শুধু 50 টাকা নাও। এখানেও কিন্তু বড় হাতের টি হবে, টেক অনলি 50। দেখতে পাচ্ছ যেখানে কি হচ্ছে, একটা ইনভার্ট কমা ঠিক করেছি, একটা ক্যাপিটাল লেটার একটা, দুইটা, এখানে একটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপরে এরকম ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এরপর এখানে একটা বড় হাতের এস ছিল 10টা, এরকম 10টার বেশি কিন্তু আমাদের ঠিক করার জায়গা থাকে। দেখো ইউজ পাংচুয়েশন মার্কস ওয়্যার নেসেসারি, এখানে যেখানে দরকার হয়, মাদার সেইড টু দা মাই মাদার সেইড টু মি ওয়্যার আর ইউ গোয়িং, ইফ আই এম গোয়িং টু স্কুল, এটা আমি আবার রিপ্লাই দিলাম, দ্যাট মিনস এই পর্যন্ত আমার মা বলেছে, হ্যাঁ। তো ওয়্যার আর ইউ গোয়িং, আমরা দেখতেই পাচ্ছি এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স, তাই আমি আগে একটা কোশ্চেন মার্ক ইউজ করলাম।
মাই মাদার সেইড টু মি, এটুকু কিন্তু রিপোর্টিং ভার্ব, তোমরা জানো সেইড টু মি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এম যেহেতু শুরুতে তাই বড় হাতের, মাই মাদার সেইড টু মি, এখানে একটা কমা ইউজ করলাম। এবার ওয়ার আর ইউ গোয়িং, এখানে আবার প্রশ্ন করা হয়েছে, মানে এই রিপোর্টের স্পিচ চলে আসছে, এই জন্য আমাদেরকে কি করতে হয়েছে, বড় হাতের অক্ষর তো এখানে ইউজ করতে হবে আমাদেরকে, ইনভার্টেড কমার মধ্যে ন্যারেশনের দিকে বড় হাতের অক্ষর ইউজ করতে হবে। দ্যাট মিনস ওয়ার আর ইউ গোয়িং, ইনভার্ট কমা শেষ, তারপর হচ্ছে আই এম গোয়িং টু স্কুল সেইড আই, এই সেইড আই পর্যন্ত কিন্তু আরেকটা অংশ শেষ। এই যে আই অ্যাম, আইটা বড় হাতের হবে, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আমি রিপ্লাই দিয়েছিলাম, তার মানে এখানে আরেকটা ইনভার্ট কমা শুরু হবে এবং এখানে একটা ইনভার্ট কমা শেষ হবে, আই এম গোয়িং টু স্কুল, তারপর কমা দিয়ে হবে সেইড আই, আমি বলেছিলাম, এই আইটা বড় হাতের হবে। এরপর হচ্ছে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তো প্রশ্ন করা হয়েছে, এটা কে প্রশ্ন করছে, এটা প্রশ্ন করেছে মাদার, তাহলে ডিডটা বড় হাতের হবে, প্রশ্নবোধক বাক্য। ইনভার্ট কমা অবশ্যই শুরু হবে কারণ একজনের মুখের কথা। সো ইয়েস্টারডে এটা দিনের নাম, আমাদেরকে ইয়েস্টারডে একটা বারের নাম, এটা কিন্তু অবশ্যই বড় হাতে দিতে হবে। সরি, ইয়েস্টারডে মানে গতকাল, এখানে কিন্তু আমাদের টুয়েসডে বা অন্য কোনো কিছু বলেনি, সো এটা কমন নাউন, এটাকে কিন্তু আমরা কি করতে পারবো না, কোনোভাবেই ক্যাপিটাল বানাতে পারবো না। তো এটা প্রশ্ন করা হয়েছে, আমরা প্রশ্নবোধক চিহ্ন দিন, ব্যাট কমা শেষ করে দিলাম, হয়ে গেল। আবার দেখো, অনস এ রিচ ব্যাংকার সেড টু এ পোর কবলার, হাউ মাচ ডু ইউ আর্ন এ ইয়ার, এখানে একজনের কথা শেষ, অনস বড় হাতের আছে, এ রিচ ম্যান একজন রিচ ব্যাংকার সেড টু এ পোর কবলার, সে একজন পোর কবলারকে বলল, কমা হবে। এরপর হচ্ছে হাউ মাচ ডু ইউ আর্ন এ ইয়ার, মানে প্রতি বছর তুমি কয় টাকা কামাও, এখানে কিন্তু প্রশ্নবোধক বাক্য, সো ইনভার্ট কমা ইউজ করতে হবে। আর যেহেতু রিপোর্টেড স্পিচ এটা, দ্য কবলার রিপ্লাইড, কবলার বলল, লাফিং, তার মানে কবলার হেসে বলল, এখানে কিন্তু আমাদেরকে কমা ইউজ করতে হবে। আই নেভার কাউন্ট ইন দিস ওয়ে, তাহলে আই নেভার কাউন্ট ইন দিস ওয়ে, এখানে আরেকটা ফুল স্টপ হবে। আই আর্ন বেয়ারলি, এখানে আসে আবারও এই কথাটা সেই বলেছে, সো এখানে ইনভার্ট কমা আমরা না শেষ করলে পারি, তাহলে ফুল স্টপ দিয়ে আই আর্ন বেয়ারলি ইনাফ টু পাস এ ডে, ওকে, পাস এ ডে। এরপর আমি আর এন্ড এর জন্য ফুল স্টপ ইউজ করলাম না, এন্ডটা ছোট হাতের এন্ড হবে, এন্ড আই এম হ্যাপি, আই এম হ্যাপি, ওকে, এন্ড আই এম হ্যাপি পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেল। তাহলে হইলো কি, যে আই নেভার কাউন্ট ইন দিস ওয়ে, আমি এইভাবে কখনো ভাবিনি, আই আর্ন বেয়ারলি ইনাফ টু পাস এ ডে, এন্ড আই এম হ্যাপি, ওকে, এন্ড আই এম হ্যাপি, এই কথাটা পুরোটা বলেছে কে, ওই যে কবলারটা। আর রিয়েলি হ্যাপি সেইড দ্য ব্যাংকার, আর ইউ, এখানে একটা ইউ ছিল, তাহলে আর ইউ রিয়েলি হ্যাপি, ওকে, এটাও ঠিক আছে, ইনভার্ট কমা হবে শুরুতে, এটা বড় হাতেরই হবে। আর ইউ রিয়েলি হ্যাপি, আর ইউ রিয়েলি হ্যাপি, এটা একটা প্রশ্ন করা হয়েছে, আর ইউ রিয়েলি হ্যাপি, তা প্রশ্ন করছে এই জন্য ইনভার্টেড কমা হবে, রিপোর্টেড স্পিচ সেইড দ্য ব্যাংকার, ওকে, শেষ। এরপর দেখো, মিস্টার শুরুতে, মিস্টার বড় হাতের হবে, মিস্টার হাসান, হাসানের প্রপার নাউন বড় হাতের এইচ হবে, ইজ আ রিনাউন্ড ইংলিশ টিচার, আমরা ইংলিশটা বড় হাতের দিব কারণ এটা একটা ভাষার নাম প্লাস সাবজেক্টের নাম। রিনাউন্ড ইংলিশ টিচার হ্যাজ বিন টিচিং ইন আওয়ার স্কুল ফর দ্য পাস্ট 5 years, ওকে, তাহলে হাসান ইজ এ রিনাউন্ড ইংলিশ টিচার, হাসান, মিস্টার হাসান ইজ অ্যান রিনাউন্ড ইংলিশ টিচার, তারপর হচ্ছে ইংলিশ টিচার, দরকার নাই এখানে কোনো ধরনের পাংচুয়েশন, এইটা একই সাবজেক্ট আছে, তাহলে পাংচুয়েশন এখানে ইউজ করা যাবে না। আমরা যেটা করতে পারি সেটা হলো ইংলিশ টিচার হ্যাজ বিন, ইংলিশ টিচার হ্যাজ বিন টিচিং ইন আওয়ার স্কুল ফর দ্য past 5 years, full stop, হিটা বড় হাতের এইচ, হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, হি ইজ আওয়ার ফেভারিট টিচার, হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, এ পর্যন্ত একটা ফুল স্টপ, আর একটা ইজ বড় হাতের, হি ইজ আওয়ার ফেভারিট টিচার, উই লাভ হিম টিচার, ওকে, উই লাভ হিম মাচ, আমরা তাকে অনেক ভালোবাসি।
আবার দেখো, the old woman said, এটা একটা রিপোর্টিং ভার্ব। the old woman, দাটা বড় হতে হবে, old woman said, can সিটা বড় হতে, can you give me some food, প্রশ্নবোধক বাক্য। এবার আইটা বড় হতে, I've been starving for 3 days, ওকে 3 days, কমা দিলাম, কারণ ইনভার্ট কমা এখানে তার শুভ কথা তুলে দিয়েছে, এখানে আবার রিপোর্টিং ভার্ব আছে, তাহলে the young man said। এরপর আছে why, do you beg, can't you work, why do you beg, can't you work, এই পুরোটাই কিন্তু কে বলেছে, পুরোটাই বলেছে the young man, ওকে। এবার দেখো, use capitals and punctuation marks where necessary in the following text, go to bed now, এ দেখো গো বড় হাতে জি হবে, go to bed now, কমা মাদার সেইড, যেহেতু একটা রিপোর্টেড স্পিচ ইনভার্ট কমা হবে, মা বলল। এবার ইউ ক্যান কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট ইন দ্য মর্নিং, নো মম, আচ্ছা এটাও মায়ের কথাই, মা বলছিল গো টু বেড নাও, মাদার সেইড, আবার মা বলছে যে ইউ ক্যান কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট ইন দ্য মর্নিং, ওকে এখানেও হইলো। তারপর হচ্ছে নো মম, এই যে নো বলছে, নো এরপর কমা, নো মম এরপর ফুল স্টপ, আই উইল, এখানে আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, আই উইল ফিনিশ ইট নাও, আমি এটাকে এখনই শেষ করব। এবার দেখো, মনিরা সেইড টু প্রতিভা, হাউ সেইড টু প্রতিভা, এই পর্যন্ত আমাদের একটা রিপোর্টিং ভার্ব। হাউ ডাজ, এখান থেকে আমরা আবার কি করব, ইনভার্ট কমা ইউজ করব, হাউ ডাজ দ্য কোশ্চেন সিম টু ইউ, এখানে একটা কোশ্চেন শেষ। হ্যাভ ইউ গট এভরিথিং কমন, এখানেও সেই একই ব্যক্তি কোশ্চেন করছে, তাহলে এখানে ইনভার্ট কমা না শেষ করলে পারতাম। এবার উত্তর দিচ্ছে আরেকজন নো, দ্যাট মিনস এখানে কমা হবে নো মনিরা, সেই নো মনিরা, নো, আমরা এখানে দেখতে পাচ্ছি নো ওয়ান আইটেম ইজ আনকমন টু মি, না একটা আইটেম আমার কাছে কি আনকমন, দ্যাট মিনস এইটা কিন্তু আরেকজনের কথা, এখানে আমরা ইনভার্ট কমা দিতে পারি। তারপরে দেখো হোয়াট অ্যাবাউট ইউ সেইড প্রতিভা, তোমার কি অবস্থা, প্রতিভা বললো, হ্যাঁ, তো এখানে আমরা একটা ইনভার্ট কমা দিতে পারি। এবং হোয়াট অ্যাবাউট ইউ, এখানে যেহেতু আমাদের রিপোর্টেড স্পিচ তাই কমা দিলাম, এরপর ইনভার্ট কমা দিলাম, সেইড প্রতিভা, প্রতিভা বললো, প্রতিভার পি কিন্তু বড় হাতের হবে অবশ্যই যেহেতু প্রপার নাউন। তারপর হচ্ছে আই অ্যাম ইন দ্য সেম পজিশন লাইক ইউ রিপ্লাইড মনিরা, এবার আই অ্যাপোস্ট্রফি এম, আই অ্যাম, ইনভার্ট কমা তো তার আগে হবে, আই অ্যাম ইন দ্য সেম পজিশন লাইক ইউ, আমি তোমার মতো কি রয়েছি, সেম পজিশনে রয়েছি, রিপ্লাইড মনিরা, উত্তর দিল। এখানে কিন্তু আমাদেরকে কি ইউজ করতে হবে, কমা, যেহেতু মনিরা রিপ্লাই দিয়েছিল। এবার দেখো সোহেল আস্কড আলম ফ্রেন্ড, সোহেল আলমকে জিজ্ঞেস করলো, তাহলে যেহেতু রিপোর্টিং ভার্ব এখানে একটা কমা, ফ্রেন্ড বলে সম্বোধন করছে, একটা কমা, যেহেতু এটা রিপোর্টের স্পিচ শুরু হয়েছে ফ্রেন্ড থেকে, তাহলে আমরা ইনভার্ট কমা দিব, ফ্রেন্ড হ্যাভ ইউ এভার ভিজিটেড টু ন্যাশনাল মেমোরিয়াল এট সাভার ইন ঢাকা, এখানে কিন্তু প্রশ্ন শেষ হয়েছে, ফ্রেন্ড হ্যাভ ইউ, ওকে, হ্যাভ ইউ এভার ভিজিটেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল এট সাভার, জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ করেছে কিনা, ও হো স্প্লেন্ডিড ইট ইজ, ও হো, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন, একটা কি ইউজ করতে হবে, একটা এক্সক্লামেশন চিহ্ন ইউজ করতে হবে, এবং ইনভার্ট কমা দিতে হবে, যেহেতু তার ডিরেক্ট স্পিচ এখানে স্প্লেন্ডিড ইট ইজ, নাকি এটা স্প্লেন্ডিড ছিল, আমাদেরকে এখানে একটা এক্সক্লামেশন চিহ্ন ইউজ করতে হবে, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভেন্ট ইয়েট গান দেয়ার সেইড আলম, ফুলস্টপ আছে। আবার দেখো, আই সেইড টু দ্য ওল্ড ম্যান হোয়াট আর ইউ ডুইং, আই এম ওয়াচিং দ্য বয় swimming in the pond, he said, how happy they are. May Allah bless them. Let me sit by you and enjoy the scene, I said.
দেখো আই সেড টু দ্য ওল্ড ম্যান, এখানে কমা ঠিক আছে। এন্ড হোয়াট আর ইউ ডুইং, ওকে এই প্রশ্ন করা হয়েছিল হোয়াট আর ইউ ডুইং, তো এখানে ইনভার্ট কমা হবে যেহেতু একজনের ডিরেক্ট স্পিচ সেটা। আই এম ওয়াচিং দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড, মানে এখানে বলছে আরেকজন উত্তর দিচ্ছে আই এম ওয়াচিং দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড, মানে পুকুরে গোসল করতে থাকা ছেলেটিকে আমি দেখছি, কমা এখানে ইনভার্ট কমা হবে হি সেইড এন্ড হাউ, এন্ড এইটা ছোট হাতের হবে, এন্ড হাউ হ্যাপি দে আর, হাউ হ্যাপি দে আর, হাউ হ্যাপি দে আর, এখানে ইনভার্ট কমা তো হবেই, এটা ছোট হাতের হবে, এবং হাউ হ্যাপি দে আর এরপর একটা এক্সক্লেমেশন চিহ্ন হবে। তারপর এখানে ইনভার্ট কমা শেষ, এখানে একটা ইনভার্ট কমা শুরু, মে আল্লাহ ব্লেস দেম, লেট মি সিট বাই ইউ and enjoy the scene I said. Okay. May Allah bless them. Let me sit by you and enjoy the scene I said. কমা হবে এখানে ইনভার্ট কমা শেষ I said. Okay. Why are you going to Borishal? Said father. বাবা বলল, তাহলে এই পর্যন্ত কমা, তারপরে why বাবা প্রশ্ন করছে, এরপরে কি হবে why are you কমা হবে, এটা প্রশ্নবোধক হবে, তারপরে said father I want to, said father মানে বাবা বলল শেষ, I want to buy some important books, এখান থেকে আবার ইনভার্ট কমা শুরু, I want to buy some important books, said সাদ, সাদটা বড় হাতের হবে যেহেতু বড় হাতের, তাহলে I want to buy some important books, ওকে কমা said সাদ, তারপরে হচ্ছে ভাইয়া একটু স্টপ করেন রেকর্ডটা। ভাইয়া রেকর্ডটা একটু পজ করেন। এবার আমরা এই 10 নম্বর কোশ্চেনটা 12 নম্বর কোশ্চেনটা সলভ করব, যেহেতু পাংচুয়েশন মার্ক অনেক সহজ একটা ব্যাপার এবং আমরা অনেকগুলো ইতিমধ্যে সমাধান করে ফেলেছি প্রত্যেকটা কোশ্চেন। সো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এই 10 নম্বর কিভাবে আমরা সলভ করি, এন্ড 12 নম্বর এর পরের গুলা কিন্তু তোমরা নিজে নিজে সলভ করবে, এন্ড এগুলা হচ্ছে তোমাদের কাজ। এবার দেখো, ওয়াই আর ইউ গোয়িং টু বরিশাল সেইড ফাদার, তোমাকে just বুঝতে হবে কোথায় থেকে কোন অংশ কে বলছে এবং কোথায় থামছে, এটা ধরতে পারলে কিন্তু তুমি ন্যারেটিভ স্টাইলের যেগুলো আছে এই পাংচুয়েশন গুলো খুব ভালো পারবে। এবার দেখো, তাহলে ওয়াই শুরুতে কোশ্চেন করা হয়েছিল, দ্যাট মিন্স আমাদেরকে এখানে একটা বড় হাতের যে অক্ষর এটা ইউজ করতে হবে, ওয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, এটা একটা কোশ্চেন, তো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। সেইড ফাদার, যেহেতু একটা ন্যারেশনের এটা আমাদের রিপোর্টেড স্পিচ, তাই ইনভার্টেড কমা ইউজ করতে হবে এখানে। ওকে, সেইড ফাদার বাবা বলল, ওকে এই পর্যন্ত শেষ। এন্ড দেন আই ওয়ান্ট, এখানে আমি আরেকটা শুরু করেছি দেখো, তাই আইটা বড় হাতের হবে, এবং আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, সেইড সাদ, এটা হচ্ছে সাদ বললো, তার মানে এটা সাদ এখানে শেষ করেছিল, এবং এখানে তাহলে কমা হবে কারণ এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে, সেখানে কমার পরে গিয়ে আমার রিপোর্টিং ভার্বটা লিখতে হবে, তাহলে সাদের এখানে একটা ফুল স্টপ হবে। এন্ড এইখানে কিন্তু আমাদের বড় হাতের এস হবে যেহেতু সাদ একটা প্রপার নাউন, এন্ড হচ্ছে এখানে ইনভার্ট কমা শুরু করেছিলাম, এখানে কিন্তু ইনভার্ট কমা আমাকে শেষ করতে হবে। ওকে, ডু ইউ নিড মানি, মানে বাবা প্রশ্ন করেছে, ইয়েস ফাদার, ওকে ইয়েস ফাদার মানে হ্যাঁ বাবা, সো এটা প্রশ্ন করেছিল বাবা, তাই আমরা ডিটা বড় হাতে দিলাম শুরুতে, ডু ইউ নিড মানি, তোমাকে টাকা দরকার, এরপর এখানে কিন্তু শেষ, যেহেতু এটা ডু ইউ নিড মানি এটা বাবা বলেছিল তার মুখের কথা রিপোর্টেড স্পিচ একটা, তাই ইনভার্ট কমা দিতে হবে। এবার উত্তর কিন্তু কে দিয়েছে, আবার সাদ দিয়েছে যে ইয়েস বাবা টাকা দরকার, তাহলে আমরা ওয়াইটা বড় হাতে দেবো, এখানে একটা ইনভার্ট কমা দেবো, ইয়েস কমা ফাদার। এরপর হচ্ছে ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইমস ইজ নট গোয়িং ওয়েল, যেহেতু সময় ভালো যাচ্ছে না একা একা যেও না, এটা হচ্ছে বাবার পরামর্শ ছিল, তাহলে আমরা এখানে ডিটা বড় হাতে দিলাম যেহেতু আরেকটা সেন্টেন্স শুরু হয়েছিল। আর ইয়েস ফাদার এটা বাবা বললো হ্যাঁ বাবা, সো এখানেও কিন্তু একটা রিপোর্টেড স্পিচ ছিল, অর্থাৎ সাদের কথা ছিল, তাই আমরা এখানেও একটা ইনভার্ট কমা ইউজ করলাম। এন্ড ডোন্ট গো অ্যালোন
এইখানে কিন্তু বাবার আরেকটা পরামর্শ শুরু হয়েছে, দ্যাট মিনস আমাদের এখানে আরেকটা ইনভার্ট কমা ইউজ করতে হবে এবং এখানে ইনভার্ট কমা শেষ করতে হবে। ওকে, এরপর আমরা চলে আসি 12 নম্বরে, হাউ ইজ ইউর ফাদার বিলকিস সেইড। হাউ ইজ ইউর ফাদার বিলকিস সেইড, তাহলে বিলকিস বললো, বিলকিস বড় হাতের হবে কারণ বিটা, বিলকিস হচ্ছে প্রপার নাউন। হাউ, এইচটা বড় হাতের হবে, হাউ ইজ ইউর ফাদার প্রশ্ন করা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন হবে। আর যেহেতু এটা একজনের মুখের কথা বা আমরা রিপোর্টেড স্পিচ, তাই আমাদের ইনভার্ট কমা ইউজ করতে হবে। বিলকিস সেইড, বিলকিস কথাটা বললো। এরপরে মিস্টার রহমান, দেখছো এটা কিন্তু এম আর রহমান বানাই ফেলছে, বাট এটাকে আমাদেরকে ঠিক করে লিখতে হবে যে এম আর মিস্টার, তারপর ফুল স্টপ, এরপর আরটা বড় হাতের মিস্টার রহমান, আহ বিলকিস সেইড মিস্টার রহমান, অর্থাৎ মিস্টার রহমান, হাউ ইজ ইউর ফাদার বিলকিস সেইড, মিস্টার রহমান বললো এরপরে, ঠিক আছে। মিস্টার এরপর অংশটা মিস্টার রহমান বলতেছে, মিস্টার রহমান, তাহলে কমা হবে যেহেতু নাম ধরে সম্বোধন করেছে, হি ইজ ভেরি ওয়েল, থ্যাংক ইউ বিলকিস, বিলকিসটা বড় হাতের হবে, হি ইজ ভেরি ওয়েল, ওকে, হি ইজ ভেরি ওয়েল, তো এখানে ফুল স্টপ হবে। এন্ড তারপর কি হবে, টিটা, যেহেতু রমানের পর একটা রিপোর্টেড ভার্ব নেই, রিপোর্টিং ভার্ব নেই, সো এটা কিন্তু রিপোর্টিং ভার্ব নেই, এটা জাস্ট সম্বোধন একটা, আমরা এখানে কি দিতে পারি, একটা ইনভার্ট কমা দিতে পারি, থ্যাংক ইউ বিলকিস, বিলকিসকে একটা থ্যাঙ্কস দেওয়া হয়েছে, তাহলে সম্বোধন করার আগে আমাদের একটা কমা ইউজ করতে হবে। মিস্টার রহমান ইজ, মিস্টার রহমান হি ইজ ভেরি ওয়েল, মিস্টার রহমান সে অনেক ভালো আছে। এরপরে এই অংশটাও কিন্তু কি হবে, একটা ইনভার্ট কমা, যেহেতু খোঁজ খবর নিয়েছে তা একটা থ্যাঙ্ক দিয়েছে, তাহলে আমরা এখানেও কি করবো, একটা ইনভার্ট কমা ইউজ করবো, থ্যাংক ইউ বিলকিস রিপ্লাইড, থ্যাংক ইউ, ওকে, এখানে একটা ফুল স্টপ দিলাম যে থ্যাঙ্কস করেছে, বিলকিস রিপ্লাইড, বিলকিস উত্তর দিল, আই অ্যাম, আই অ্যাম গ্ল্যাড, ওকে, আই অ্যাম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ, ওকে, মানে আমি এটা খুশি শুনে, খুশি শুনে খুশি হলাম যে সে ভালো অবস্থায় আছে, তাহলে এখানে কি হবে, ইনভার্ট কমা শেষ হবে, কমা হবে, এবং সেইড মিস্টার রহমান, ওকে। এই ছিল হচ্ছে আমাদের পাংচুয়েশন মার্কস এর 12 নম্বর। এবার আমরা আর একটা জাস্ট প্র্যাকটিস করব, আর সেটা হচ্ছে 15, ইজ দেয়ার এনিবডি, মানে এখানে কি কেউ আছে, হেয়ার, মানে ইজ দেয়ার এনিবডি হিয়ার, মানে এখানে কি কেউ আছে, হু হ্যাজ এভার ক্রসড আ রিভার বাই বট, আই হ্যাভ টিচার, I clearly remember what happened in that journey, said জামাল। আমাদেরকে ধরতে হবে যে কোন অংশটা বলে বলে এক একজন থামছে, সো এখানে ইজ দেয়ার এনিবডি, আইতা বড় হতে ইজ দেয়ার এনিবডি হিয়ার, এখানে একটা প্রশ্ন করা হয়েছে এবং কেউ একজন প্রশ্ন করেছে, আমরা ইনভাইট কমা দিলাম। আবার আরেকটা কোশ্চেন করা হয়েছে, তাহলে এই ডাব্লিউটা বড় হাতের হবে, হু, আর এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নের পর বড় হাতের হবে, এবার হু হ্যাজ এভার ক্রসড এ রিভার বাই বট, মানে কে এখনো পর্যন্ত নৌকা দিয়ে একটা নদী পার হয়েছে। তারপরে এখানে ইনভার্ট কমা শেষ একটা হইলো, এখানে আরেকটা ইনভার্ট কমা শুরু হইলো, আই হ্যাভ, একজন বলছে আই হ্যাভ টিচার, মানে আমার কি আছে, টিচার আছে, এই একই লোক আরেক কথা বলছে, তাহলে ক্লিয়ারলি রিমেম্বার আই ক্লিয়ারলি রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড ইন দ্যাট জার্নি, আমি স্পষ্ট মনে করতে পারি যে ওই জার্নিতে কি হয়েছিল, আমাদের এখানে ইনভার্ট কমাটা শেষ হবে যেটা একই ব্যক্তি বলেছে, সেই জামাল, যেটা বড় হাতের হবে জামাল, ওকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। সো আমরা ক্যাপিটাল মার্ক ইউজ করার ক্ষেত্রে, পাংচুয়েশন মার্ক ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে প্রপার নাউন গুলা কোথায় ইউজ হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ন্যারেশনের যেই ডিরেক্ট স্পিচ গুলা তুলে দেওয়া থাকবে, এই ডিরেক্ট স্পিচ গুলা কোথায় গিয়ে থামছে, কে থামছে এবং কথাগুলা কে বলছে, এগুলো যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমরা বুঝে শুনে ইনভার্টেড কমা গুলা ইউজ করতে পারবো, কোশ্চেন মার্ক গুলা ইউজ করতে পারবো, এন্ড অন্যান্য যে পাংচুয়েশন মার্ক গুলো আছে সবগুলা কিন্তু ইউজ করতে পারবো। সো আজকের মতো এই পর্যন্তই। আমরা তোমাদের সাথে আবারও নিশ্চয়ই দেখা হবে পরবর্তী ইংরেজি ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এরকম উদ্ভাসের সুন্দর সুন্দর ক্লাস করে তোমরা ক্যারিয়ারকে সুন্দর করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।